আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য বিমল মিত্রের লেখা গল্প রাত তখন 11টা। আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত ভূতগুলো সব ভয় দেখায় এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে রাত তখন 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতায় পড়াশুনোর সূত্রে থাকি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে পৌঁছতে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপরে দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে যাই না। তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশুনো করি। প্রত্যেক শনিবার দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই। তাতে সুবিধে খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সবসময় সেই ট্রেনে যাওয়া সুবিধে হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে। বাবা লেখেন, তুমি গত শনিবারে বাড়ি আসনি কেন? আমরা তোমার পথ চেয়ে বসেছিলাম। তোমার শরীর খারাপ হলো কিনা ভেবে খুবই চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দেবে ইত্যাদি। আমি বাবার একই সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়েই তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এঁদো পানাপুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হাড়ু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই। বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না। সে পয়সা তাদের নেই। তাই আমাকে তারা একটু আধটু হিংসেও করে বটে। আমার চালচলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। বলতাম, হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া, ট্রাম, বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে।
নসু কাকা আমাদের দেশের নামকরা পুরুত মশাই। তিনি না হলে কারুরই কোনো পুজো আচ্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়ত, আবার তেমন কারুর বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারিতলার দুর্গা পুজো, কালী পুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদারবাবুর বাড়ির যত উৎসব, যত বিয়ে, ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিছু খেয়ে নিয়ে বিছানায় লম্বা হলাম। ঘুম যখন ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘোরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি যে কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়ি পৌঁছতে তো রাত 11টা বেজে যাবে। আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তে সেদিন কেন জানি না আরও আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছব তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, হয়তো বলবেন দুপুর 2টো ট্রেনে কেন এলাম না, খুব ভুল করেছি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা বলবে। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়ই মাঝদিয়া স্টেশনে পৌঁছল। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূর যেতে রাজি হলো না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বলল, না না বাবু, অত দূরে সাওয়ারি নিয়ে গেলে ফিরতে রাত 1টা বেজে যাবে, যেতে পারবো না বাবু। আমি বললাম, আমি তোমাদের ডবল ভাড়া দেব। সে ডবল হোক আর যাই হোক, যাব না। অনেক সাধাসাধি করেও কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়ে গিয়েছিলাম 1000 মলম। মায়ের পায়ে হাজা হয়েছিল। গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। ঝিঝি পোকার তীব্র আর্তনাদ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। 2-1টা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না।
একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ওই জায়গাটায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে যায়। চারিদিকে দু চারটে ছোটোখাটো দোকান। তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আজ আর আসব না। মা হয়তো আমার জন্য ভাত রান্না করে বসেছিল, বেচারি। বাবা হয়তো বলেছেন, আর কেন বসে আছো খোকা, আজকে আর আসবে না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। নদীতে যখন জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম একটা দাড়িওয়ালা মূর্তি ওপারের ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটির মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি এ অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা বলে উঠল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না। সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করল, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা, আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে 6টার ট্রেনে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই আমাবস্যা রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কয়েকদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন। তার বড় ছেলের খুব অসুখ। আমাকে সেখানে গিয়ে শান্তি সত্যায়ন করতে হবে। যত রাতই হোক আমাকে সেখানে যেতেই হবে। তার বড় ছেলের এখন যাই তখন যাই অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম,
কই না তো। তা রাত্রিবেলা হয়তো তোমার ঠাহুর হয়নি। তা তুমি বাবা একলা এত রাত্রে এসে ভালো করোনি। চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই। আপনি আবার এত কষ্ট করে কেন যাবেন? আর আপনারও তো তারা আছে। সে কি কথা? এই এত রাতে তোমাকে কি একলা এই অবস্থায় ছেড়ে দিতে পারি? ধীরেশ দা শুনলে আবার আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে একলা ফেলে ওই অবস্থায় চলে গেলে কি করে। কি আর করা যাবে? ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যাই তখন যাই অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে বাড়িতে পৌঁছে দিতে চান। বললাম, আপনার আবার অসুবিধা হবে না তো? শুধু শুধু এতটা দূর, আবার তাছাড়া আপনিও তো একটা জরুরি কাজে যাচ্ছিলেন। আরে অসুবিধা কিসের? চলো তোমায় পৌঁছে দিয়ে আসি, তারপর আমি না হয় জোর পায়ে চলে আসব। ঠিক আছে, চলুন। আমি আর নসু কাকা বাড়ির দিকে হাঁটা লাগালাম। রাস্তায় যেতে যেতে নসু কাকা বললেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেই জন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে 1 দিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবার মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে চলতে লাগলাম। বেশ খানিকটা পথ অতিক্রম করে বাড়ির কাছে পৌঁছে গেলাম। নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার আবার খুব তাড়া আছে। বলে তিনি চলে গেলেন। আমি এগিয়ে গেলাম বাড়ির দিকে। বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠল। মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন, বিমল, তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই। তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো তা জানতাম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনিই আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? হ্যাঁ, তার সঙ্গেই নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন, তাদের বড় ছেলে মরো, তাই তিনি শান্তি সত্যায়ন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ, তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন। তুমি কি সব আবোল তাবোল বকছো? আমি বললাম, বারে, আমি ভুল দেখব কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলাম। চমকে উঠলাম। এই কি করে সম্ভব? নসু কাকা মারা গিয়েছেন? তাহলে এতক্ষণ যে আমার সঙ্গে সারা রাস্তা কথা বলতে বলতে এলো, আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল, সে কে? আর ভাবতে পারলাম না। মাথাটা ঘুরে উঠল। পিছন দিকে তাকিয়ে দেখলাম একবার। মনে হলো দূরে একটা কালো ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। শুনলেন বিমল মিত্রের লেখা গল্প রাত তখন 11টা। নসু কাকার চরিত্রে অমিত, রিকশাওয়ালা বাবা ও গল্প পাঠে অতনু, আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো রাত তখন 11টা।
আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।